Season 8, co-powered by Vival Body Wash, Emami Healthy and Tasty Refined Rice Bran Oil, Special Partner Kushina Small Appliances এবং Safed Detergent Powder. ভাগ্য বলে চুপ না থেকে এগিয়ে চলার শপথ নাও, সাহস করে মনের জোরে হাজার বাধা পেরিয়ে যাও, তবেই তুমি আকাশ ছোবে, করবে কত যুদ্ধ জয়, লক্ষ্যে নিজের পৌঁছে যাবে, জয় করবে সকল ভয়। এই হলো আমাদের আজকের চারজন দিদির জীবনের মন্ত্র। শিল্পী সরকার বিন্দু। নমস্কার দিদি, আমি রাজপুর থেকে এসেছি। আমি একটা সরকারি প্রাইমারি স্কুলে প্যারা টিচার। সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, আমার জীবনে সেরকম অনেক কষ্ট ছিল, কিন্তু কষ্টগুলোকে দূরে সরিয়ে কি করে আমি আলোর পথে এগিয়ে এসেছি তার কিছু কথা তোমার সঙ্গে আজকে শেয়ার করব। সব গল্প তোমার শুনবো শিল্পী। সোমা রায় পাল। নমস্কার দিদি, আমি ভগবানপুর থেকে এসেছি। আমি একজন হোম মেকার, সঙ্গে আমি একটা এনজিওর সাথেও যুক্ত আছি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই কথাটা আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য। আজকে এই গল্পটাই তোমার সাথে শেয়ার করব। ওকে। নমিতা দাস। নমস্কার দিদি, আমি সোদপুর সুকচর থেকে এসেছি। আমি গৃহবধূ থেকে কিভাবে ব্যবসাদার হয়েছি এই গল্পই শোনাতে এসেছি আজ। কিসের ব্যবসা? সবজির ব্যবসা। বাহ। কস্তুরী বাড়ি। কাঁথি থেকে এসেছি। আমি সিঙ্গেল মাদার। আমার ছেলেকে নিয়ে যে সংগ্রাম করছি সেই গল্পই আজ তোমার সাথে করতে এসেছি। শুনবে। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। সাফেদ ডিটারজেন্ট পাউডার প্রেজেন্টস দিদি মেয়ে জয়তে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সাফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথমে একটু কথা বলবো শিল্পীর সাথে। অনেক দুঃখ কষ্ট পেরিয়ে তুমি এখন প্যারা টিচার। প্যারা টিচার, এই জার্নিটা একটু শুনি। 4 বোন, মা বাবা, 6 জনের সংসার। বিশেষ কিছু কারণে আমার বাবা আমাদের নিয়ে বাংলাদেশ থেকে এখানে চলে আসে। আমরা এসে এখানে পিসির বাড়িতে উঠি। পিসির 5 মেয়ে, সুতরাং তাদের ফ্যামিলিও ছোট ছিল না। আমার বাবা তখন একটা শাড়ির দোকানে কাজ শুরু করলেন। এবার শাড়ির দোকানে কাজ করে 4টে বাচ্চাকে পড়াশোনা শিখিয়ে সংসার চালানো কিন্তু সম্ভব নয়। তো যাই হোক, আমার মা তখন আস্তে আস্তে সেলাই শুরু করলেন, কোনো রকমভাবে চলছিল। খুব কষ্ট করে আমরা বড় হয়েছি। এমনও দিন গেছে যে আমরা না খেয়ে স্কুলে গেছি। যাই হোক, সেই জায়গা থেকে পড়াশোনা শুরু করলাম। তবে বাবা একটা কথাই বলতো, পড়াশোনা করে নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে। সেই কথাটা মাথায় ছিল, আর পড়াশোনাটা ভালোবাসতাম, যার জন্য নিজের চেষ্টাতেই পড়াশোনা শুরু করেছি। ক্লাস 8 থেকে আমি প্রাইভেট টিউশন করে আমি নিজের পড়ার খরচ চালাই। নিজের ছোট বোনদের চেষ্টা করেছি যতটা পর্যন্ত সাহায্য করার। এখনো পর্যন্ত দিয়ে আমি বাচ্চাদের পড়াই। তারপরে আস্তে আস্তে মাধ্যমিক পাশ করি, উচ্চ মাধ্যমিক পাশ করি। ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার বিয়ে হয়ে যায়। 2000 সালে বিয়ে হয়, 2001 সালে আমার মেয়ে হয়। ভালোই চলছিল। 2003 সালে বার্ড ফ্লু শুনেছেন নিশ্চয়ই, তুমিও শুনেছ, মানে সবারই অবগত। আমার হাজব্যান্ডের পোলট্রি ফার্ম ছিল। ওহো। 2000 রেডি মুরগি, সেগুলোকে হয়তো জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে আসতে হয়েছে। তখন নিজের খাবার কোনো সংস্থান কি করে কাল খাবো সেটা বোঝা যাচ্ছে। মুরগি কি করে খাওয়াবো? মুরগি কি করে খাওয়াবো, টোটাল মানে একটা রানিং ব্যবসা বন্ধ হয়ে গেল। এবার তো আমাদের তো তখন খুবই খারাপ অবস্থা। তখন আমার মেয়ে খুব ছোট, 1.5 বছর 2 বছর বয়স। তাকে আমি বাপের বাড়িতে রেখে আমরা দুজনে একটা ফ্যান কারখানায় কাজে ঢুকলে। কাজটা কি ছিল? আমি যেহেতু মেয়ে, সেই হিসাবে আমাকে ওখানে লেবাররা ছিল, তাদেরকে আমাকে হিসাব নিকাশে সব রাখতে হতো। কিন্তু পরিবেশটা ঠিক মানে আমার পক্ষে সুইটেবল ছিল না, কিন্তু আমাকে করতে হয়েছে সেটা। ছেলেদের জন্য ঠিক আছে। হ্যাঁ, তো আমার হাজব্যান্ড একই কোম্পানিতে নয়, অন্য ওদেরই আরেকটা ব্রাঞ্চ ওখানে শুরু করলো। আর এই কাজের যে সময়টা ছিল, সকাল 8টায় আমার যেতে হতো, বাড়ি ফিরতে হতে প্রায় 8টা হয়ে যেত। ওই ফ্যান কারখানায়? ফ্যান কারখানায়। তো সেখানে রোজগার কিরকম করতে? রোজগার খুব সামান্য, মানে দিদি বলো 1,500 টাকা মাইনে তাও দিত না। অতক্ষণ কাজ। তারপরে বাচ্চাটা আমার এতই ছোট, সে আমাকে সকালে যাওয়ার সময় শাড়ি ধরে রাখতো, তুমি যাবে না। কিন্তু আমি মার কাছে রেখে কিছু করার নেই, আমাকে যেতে হতো। শুরুটা করলাম যে আমি এইটা তো বেশি দিন করতে পারবো না, কারণ আমার বাচ্চাকেও আমি তাই এবার দেখতে পারবো না। তো 2006 সালে একটা বিজ্ঞপ্তি দেখেছিলাম প্রাইমারি স্কুলে প্যারা টিচার নেওয়া হবে। আর তার আমি আর কয়েকটা স্কুলে করেছিলাম অ্যাপ্লাই, কিন্তু এইটা যখন হয়ে গেল, মানে এটা আশীর্বাদের মতো আমার কাছে জীবনে এলো।
আমি 11টায় স্কুলে যাই, 4টায় বাড়ি আসি। আর স্কুলটা আমার বাড়ি থেকে হাঁটা পথে 5 মিনিটও নয়। এটা একটা ভালো হয়েছে। এই সময়টা কমার জন্য প্রথম এখানে জয়েন করি প্যারা টিচার হিসাবে। তবে সেই কাজটা আমি আজকে স্যাটিসফাইড। আমার মেয়ে এখন ফার্স্ট ইয়ারে পড়ে জিওলজি অনার্স নেতাজি নগর ওমেন্স কলেজে, পাশাপাশি টিউশনি করি। আমার হাজব্যান্ড আর ওই ফ্যান কোম্পানিতে নেই, উনি বড় একটা কর্পোরেট অফিসে জয়েন করেছে। ভেরি গুড। হ্যাঁ, এখন আমরা ভালো আছি। বাড়ি ঘর যেমন আগে ছিল তার থেকে অনেক বেশি বেটার হয়েছে। খুব ভালো। এত বড় ধাক্কা খেয়েও যে ঘুরে দাঁড়ানো যায় এবং জীবনে এগোনো যায় সেটা তুমি প্রমাণ করে দিয়েছে শিল্পী। ভালো থেকো, তোমার মেয়ের জন্য আমার শুভেচ্ছা, জীবনে আরো এগিয়ে যাও। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। এখানে দেখো প্রচুর ভিভিল বডি ওয়াশের 20 টাকার প্যাক রাখা রয়েছে। খেলাটা কি, হাতে ওই গ্লাভসগুলো পরিয়ে দেওয়া হবে, ওই সুন্দর হাত দিয়ে এই ভিভিল যেগুলো 20 টাকা দামে 75 ml এর প্যাক, 20টা প্যাক কে কত তাড়াতাড়ি সুন্দর করে টেবিলে এনে সাজাতে পারে। যে সবার আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। এই 20টা প্যাক কালেক্ট করার পর তোমাদেরকে আমি দেবো ভিভিল বডি ওয়াশের একটা করে প্যাক। তাহলে তোমরাও নিতে পারবে ভিভিল বডি ওয়াশের 20 ডেজ চ্যালেঞ্জ। তাহলে ত্বক হয়ে উঠবে নরম এবং মসৃণ। তাই এখন সাবান কেন, রোজ ভিভিল বডি ওয়াশ করুন। স্টার্ট, যাও। একসাথে 2-3টাও তুলতে পারো কিন্তু। হ্যাঁ, ভেরি গুড। এইভাবেই ওগুলো যেগুলো পড়ে যাচ্ছে এগুলো কিন্তু তুলতে হবে, ওগুলো কিন্তু 20টার মধ্যে পড়বে, ছেড়ে দিও না ওগুলোকে। ওকে, শিল্পী খেলাটা কমপ্লিট করেছে 4 মিনিট 36 সেকেন্ড। শিল্পী তুমি পাচ্ছ ভিভিল বডি ওয়াশের এই প্যাক। এখন তুমিও নেবে ভিভিল বডি ওয়াশের এই 20 ডেজ চ্যালেঞ্জ। তাহলে সাবান কেন, এখন রোজ ভিভিল বডি ওয়াশ করো। বলো সোমা, তুমি কি করো? আমি নর্মালি এখন হাউসওয়াইফ, সাথে একটা মনোজীবন নামে এনজিও আছে, ওটা চালাই। আর সেলফ হেল্প গ্রুপটার সাথে যুক্তও আছি, ওটার সাথে টোটালি ইনভলভ। মেয়েদেরকে স্বনির্ভর করার চেষ্টা। মূলত কাজটা কি? আমি একটা গ্রুপ করলাম 10 জন মেয়ে। এবার ওদের ফিনান্সিয়াল কন্ডিশন হয়তো কারো খারাপ কারো ভালো, সব রকম মিশিয়েই আছে ওখানে। তো প্রত্যেক মান্থলি মেয়েদেরকে 100 টাকা করে দিতে হয়। 100 আছে, 50 আছে, যার যেরকম কন্ডিশন ওয়াইজ। জমা করার পর ঠিক 6 মান্থ হলে ওরা একটা ব্যাংক থেকে লোন পাবে 1.5 লাখ টাকা মিনিমাম। ওই লোনটা থেকে ওরা ওদের যে যার ডেভেলপমেন্টের জন্য, যে যার ফ্যামিলি ডেভেলপমেন্টের জন্য মেয়েদেরকেই দেওয়া হয়। সরকার চুজ করে মেয়েদেরকে এই এসএইচজির গ্রুপটার জন্য। তো ওখানে সরকার থেকেও 1 টাকা দেয়, আর মেয়েদেরও ওই টাকার উপর 1 টাকা করে সুদ নেওয়া হয়। টোটাল 2 টাকা ফান্ডে জমা থাকে। ওটাই মেয়েদের ফান্ডে জমা থাকতে থাকতে বাড়তে থাকে। ওটা লোন শোধ করার পরে আবার নেক্সট যখন নেওয়া হবে ওটা 2.5, পরে 3,25,000 এভাবে বাড়তে থাকে। এবার আসি যেটা হচ্ছে মেন ওখানে কাজ কি, বিভিন্ন রকম প্রজেক্ট দেওয়া হয়, যেমন বিউটিশিয়ানের কোর্স, সেগুলো শেখানো হয়। হ্যাঁ, বিউটিশিয়ানের কোর্স, কম্পিউটার কোর্স, পিঙ্ক ক্যাপ রিসেন্ট দেওয়া হলো, ভেটেনারি ট্রেনিং, ওগুলো দিয়ে যাতে সবাই ভালো থাকে, ওরাও নিজের মতো যাতে এগিয়ে যেতে পারে। এইটা হচ্ছে এসএইচজির মূল লক্ষ্য, মানে মেয়েদের দ্বারাই যেন ফ্যামিলিটা উন্নত হতে পারে। তো সেখান থেকে এনজিওর কাজ শুরু হলো কবে? এনজিওর কাজ আজ থেকে 3-4 বছর আগে। হঠাৎ একটা মাথায় আসে যে সবাই মিলে, মানে আর যারা আছে এখানে মেম্বার, ওরা সবাই কলেজ স্টুডেন্ট, বিভিন্ন রকম সোশ্যাল অর্গানাইজেশন হচ্ছে। তো এই জিনিসগুলো কেউ ভাবে না কেন? পিছিয়ে পড়া কালচার বা যাদের কেউ নেই তাদের কথা কেউ ভাবে না কেন? তো সোর্স অফ ইনকাম আমাদের কিছুই নেই, নিজেদের পকেট মানি থেকে স্টার্ট হয়। এখন এটা 4 বছর হয়েছে। আমাদের কাজ হচ্ছে যারা ফিজিক্যাল চ্যালেঞ্জড বা যে সমস্ত বাচ্চারা স্কুল যাচ্ছে না, চাইল্ড লেবার বা এই বৃদ্ধাশ্রম যেগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এই সমস্ত কাজ করছি। তার সাথে এসএইচজির গ্রুপটাকেও চালাচ্ছি। আমরা বলি মুখে এটা করো, ওটা করো, সেটা করো,
কিন্তু এটা যদি আমরা বাড়ি থেকেই শুরু করি না, তাহলে কিন্তু সমাজটা এভাবে আর থাকবে না। সমাজটা সবাই যদি এরকম অনেক চিন্তাভাবনায় অনেক বিশ্বাসী হয়। সুন্দর হয়ে যাবে। আমার মাসতুতো দিদির মেয়ে, ওর মা সেকেন্ড ম্যারেজ করে চলে গেছে। ওর যে দিদা, ওনার হচ্ছে ইউটেরাস ক্যান্সার। এবার ও দেখাশোনার কেউ নেই। তখন আমার বাবার বাড়িতে ও থাকতো, ওখান থেকেই পড়াশুনো করতো। আমার বাবা মা বিয়ে দিবে বলে ঠিকঠাক করলো। তখন আমি ভাবলাম আমার তো এরকম একটা কন্ডিশন হয়ে গেছে, আমি তো এটা কিছু করতে পারিনি। ও যেহেতু পড়াশোনায় ভালো, আমার হাজব্যান্ডকে বললাম, ওকে নিয়ে চলে এলো। আমি ওকে বলেছি, বাবু তুই যতদূর পড়বি পড়, নিজের পায়ে দাঁড়া, ইচ্ছে হলে বিয়ে করুক, না ইচ্ছে হলে না করুক, এটা ওর লাইফ, ওর সম্পূর্ণ ডিসিশন। তাই তো দিদির মেয়েকে মানুষ করছো, এত মানুষের পাশে এখন আমার দাঁড়িয়েছো। দুটোই বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ভেরি গুড, খুব ভালো থেকো সোমা, এইভাবেই জীবনে এগিয়ে যাও, মানুষের পাশে থাকো, অনেক আশীর্বাদ পাবে, চেষ্টা তো ভালোবাসা করছি, পাবে। আপনাদের আশীর্বাদ। যাও ছোট সোমা, ছোট ছোট, আরো একটা যা, চলো, ভেরি গুড, কমান। ভেরি গুড, চলো কমান। ওকে, সোমার টাইম 2 মিনিট 12 সেকেন্ড। সোমা, তোমার জন্যও রয়েছে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে এই ছোট্ট পাউচ। আগামী 24শে ফেব্রুয়ারি রবিবার দিদি নাম্বার 1-এ দেখুন দারুণ মজাদার জমজমাট পর্ব, ঠিক রাত 8:30টায় জি বাংলা এবং জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সাফেদ ডিটারজেন্ট পাউডার। নমিতা, সবজির ব্যবসা শুরু হলো কিভাবে? বরের ব্যবসা না নিজের ব্যবসা? না, বরের ব্যবসায় আমি নিজেই করেছি। বলতাম যে 2 দিন খুলছো 3 দিন খুলছো, এরকম করলে তো আমাদের তো মানে কিছু রাখতে হবে, জমাতে হবে, এরকম ভাবে চলবেই জানি না আনন্দ করে, সংসার। হ্যাঁ আনন্দ করেই চলছে সংসার, সবই বুঝছি, কিন্তু এরকম করে তো চলবে না। তখন আমি কি করলাম, দেখছি এবার আমাকে যেতে হবে, দোকানে যেতাম, কিচ্ছু বুঝতাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে দিচ্ছে, কি করছে। আমি যে না, আমাকে এরকম হাল ছাড়াবে না, মনটা রাখতে হবে যে সবজির দিকে কিভাবে করতে হবে। করতে পারতাম না, প্রথম কুমড়ো 500 চাইতো খরিদ্দাররা, আমি দিয়ে দিতাম 1 কিলো কেটে দিয়ে দিতাম, বুঝতে পারতাম না। তারপর আবার কোনটা কম দাম সেটা বেশি দামে বিক্রি করে দিতাম। খরিদ্দার এসে বলতো ওই দোকানে কম দাম, তুমি বেশি এই, তাও আমি মনটা ভাঙতো না, ভাঙলো আমি না, এটা আমাকে করতে হবে। তো তখন কি স্বামীর সাথেই বসে? না, স্বামীর সাথে বসতেন, স্বামী আর বসতেন, আমি যখন পেরে গেছি তখন তখন আর ও আমি নিজেই বলি, আমি যখন পারছি চিন্তা নেই, আমি একাই সব সামনে, আমি আনতাম, করতাম, বারাসাত যেতাম। বারাসাতে কি আছে? বারাসাতে মাল নিয়ে আসতাম, বারাসাতে সবজি পাওয়া যায়? দূর থেকে মাল নিয়ে আসতো। ও। তা বেশ বলতে না, আমাদের জীবনটা আনন্দভাবেই চলছে, টুকটাক জমাতাম। তখন ওর বাবা বলে তুমি আর একটা কিছু করো, আমার স্বামী বলে ঘিয়ের ব্যবসাটা করি। স্বামী আরেকটা ব্যবসা হ্যাঁ, শুরু করলো। দোকানে দোকানে ঘি দিত, আমি দোকান চালাতাম, মাল খরিদ্দার আসতো, দিতাম, দিতে দিতে এরকম ব্যবসা টুকটাক দুজনে মিলে ভালোই করছিলাম। করতে 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 যখন আমার ছেলে 4 থেকে 5 বছর বয়স হয়, তখন এক পাড়ার কাকু বলল যে আমাকে যে তোর বৌমা, তোমার ছেলেটার ঘাটটা বেঁকা, অর্থোপেডিক ডাক্তার দেখাও। ব্যাঙ্গালোরে আমি আমার স্বামী দুজনেই গেছি, আর ছেলেকে নিয়ে দেখাতেই ডাক্তারবাবু বললেন যে একে তো অপারেশন করাতেই হবে। ডাক্তার দেখাতাম, চেক আপ করাতাম, এই করে 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 1 মাস পাক্কা ওখানে ছিলাম। 2 থেকে 2.5 লাখ টাকার মতো খরচা হয়েছে। তো এই ব্যাঙ্গালোরে যাওয়া, ওখানে ডাক্তার দেখানো তো প্রচুর খরচা। প্রচুর খরচা হয়েছে। কোত্থেকে পেলে এত টাকা? দোকানে আমি জমিয়ে জমিয়ে, আমি এরকম বলতাম না, আমার বলতে নেই, দোকানে খুবই বেচা কেনা হয়। ছেলে ঘাট ঠিক হয়ে গেছে? হ্যাঁ, বাহ, very ঠিক হয়ে good. গেছে। তারপরে আবার ভাবতাম যে এখানে এসে 1 মাস খরিদ্দার কি জানি
কি করবে, অন্য দোকানে যাবে কিনা তাও বলতে নেই। আমার 50 কিলো 60 কিলো এরকম মাল। তা তোমার দোকানও অনেক বড়। না, দোকানটা একটু ছোট হলো, আমি মাল মানে ভগলা স্টকে রেখে দাও? হ্যাঁ, স্টকে টকে রেখে দিই। 2-2.5 দিনে আমাদের মাল শেষ হয়ে যায়। তোমার মতো তো এরকম অনেক সবজি বিক্রেতা আছে, তো তোমার কাছে এত সেল কি করে হচ্ছে? খরিদ্দারকে সবাইকে একই কথা বলে, আমি কম দেবো না, 50 গ্রাম বেশি থাকবেই, আর সব মাল টাটকা পাবে, কোনো অসুবিধা নেই। কতক্ষণ থেকে কতক্ষণ দোকান খোলা থাকে? ভোর 4টের সময় উঠি, রান্না বান্না সামলে নিয়ে ছেলেকে 9টা 9:30 অবধি দোকান খুলি। 7টা থেকে গিয়ে দোকান খোলার পরে আবার এসে ছেলেকে রেডি করে দিই স্কুল, একটু রেস্ট নিই 2টা, আবার 4টে থেকে রাত্রি 9টা 10টা অবধি দোকান খুলি। 2 দিনে 50 কিলো মানে তো প্রচুর বিক্রি। হ্যাঁ, ভালো বিক্রি হয়, আমি অনেকটা উন্নতি করে ফেলেছি। এই যে পাশে তোমার ঝুড়িটা রাখা রয়েছে, এটা মোটামুটি ওজন কত হবে? এটার ওজন হবে মোটামুটি 15 থেকে 20 কিলো হবে। এই ভারী ঝুড়ি তুলে তুলে আমরা সে লোক রেখে দিই, যে এখন অসুবিধা নেই, 5 কিলো 10 কিলো সেটা তুলে নিলাম। তো যখন মাল তোল তখনই টাকা দাও? হ্যাঁ, ক্যাশ টাকা। আবার ভ্যান আসবে, ভ্যানকেও দিয়ে দেওয়া হয়। ভ্যান নামিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে। আচ্ছা, এবার এই যে বেচাকেনা শুরু হলো 4টে থেকে রাত্রি 10টা, টানা লোক খরিদ্দারও চলছে। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, আমি চাই এটাই, যে ঘরে বউ হয়ে চুপ করে বসে থাকলে হবে না। কোনো কাজ ছোট নয়, সব কাজ সব করা কাজ যায়, করা যায়। ইচ্ছে থাকতে হবে। ইচ্ছে থাকতে, আমি মন জোর দিয়ে এটাই আমি চেয়েছি করতে। আজ আর তোমার সবজি ইচ্ছে তো- ছিল বলে স্বামীর পাশে দাঁড়িয়েছো, আজ নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছো। ভালো থেকো নমিতা, তোমার ব্যবসা আরো অনেক বড় হোক, আমার অনেক আপনাদের শুভেচ্ছা। আশীর্বাদ করুন যাতে আরো বড় করতে পারি। স্টার্ট, যাও। হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করলে হবে না। ভেরি গুড, চলো। ওকে, নমিতা টাইম 2 মিনিট 15 সেকেন্ড। নমিতা, তোমার জন্যও রয়েছে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে এই ছোট্ট পাউচ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ভিভেল বডি ওয়াশ এবং ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং সফেদ ডিটারজেন্ট পাউডার। কস্তুরীর সাথে এবার কথা বলবো, সিঙ্গেল মাদার। এই পরিস্থিতি কেন হলো কস্তুরী? দিদি, আমি একটা খুব ভুল করে ফেলেছি, সেটা আমিও মানি। কম বয়সে আমি বাড়ির পরিস্থিতির চাপে আমি বিয়ে করি, নিজের পছন্দ মতো। নিজের পছন্দ মতো আমি বিয়ে করি। আমি ভেবেছিলাম যে আমি হয়তো কাউকে ভালোবেসে বিয়ে করেছি, ও হয়তো কিছুটা হলেও আমার মা বাবাকে দেখবে, একটু আমার মা বাবার দুঃখ ইয়ে করবে। কিন্তু এইচএস পাস করার পর আমার একটা ছেলে হয়, তারপর থেকে ও পুরো চেঞ্জ হয়ে যায়। আমার শ্বশুরবাড়ির দিক থেকে কোনোদিন সাপোর্ট ছিল না যে আমি পড়াশুনো করে বড় হই, কিন্তু আমার মা সবসময়ের জন্য উৎসাহ দিয়ে গেছে, দেখ যেই যা বলুক না কেন তোকে কিন্তু দাঁড়াতে হবে। তার কারণ হচ্ছে তোর একটা ছেলে আছে। আমি এত লড়ার পর, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার হাজব্যান্ড অন্য কাউকে আবার ওর ভালো লেগে যায়। তো আমি ওকে অনেক বুঝিয়েছি, অনেক আমার মা বাবাও বুঝিয়েছে যে দেখো কী করছো, একটা তো ছেলে হয়েছে, কিন্তু ও সেটা শোনেনি। কখনো জিজ্ঞেস করোনি কি কারণ তোমাকে ভালো না লাগার? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম, তো বললো দেখো সেরকম কোনো ব্যাপার না। কিন্তু আমি বললাম দেখো সেরকম কোনো ব্যাপার না, তাহলে তুমি কেন এমনি করছো? তো বলছে ঠিক আছে, তুমি যেমন বলছো আমি ঠিক তেমন চলবো। কিন্তু আবার ঠিক দিদি যেই কেসেই। কিন্তু আমি তারপর আর সেই জিনিসটা না দেখে ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে বেরিয়ে আসো। আমি চলে আসি। আমি চলে আসার পরে আমি মাস্টার্স কমপ্লিট করি, ছেলেকেও দেখছি, টিউশনও পড়াই। এখন করো কি? নেটওয়ার্কিং কোম্পানির সাথে যুক্ত আছি। কাজ করো সেখানে? হ্যাঁ, ওখানে কাজ করি। তো টিউশনিগুলো কি এখন আছে না ছেড়ে দিয়েছো? না, টিউশন ছেড়ে দিয়েছি, এই যে কারণ ছেলেটাকেও তো আমাকে দেখতে হবে। তো তো এখন যে অর্থ উপার্জন করো তাতে ছেলে ঠিকঠাক করে মানুষ হচ্ছে? আমাদের ঠিকঠাক চলে না, তাও আমার মা বাবার উপর ডিপেন্ড এখনও আছি। মাকে বলেছি যে তুমি আমাকে হেল্প করো, আমি একদিন না একদিন দেখবে আমি তোমাকে আমি হেল্প করবো, আমি দাঁড়াবো। একটু ছেলে এখন কষ্ট কত করো। বড়? ছেলে এখন 8 বছরে। কখনো মনে হয়নি যে আবার বিয়ে করা উচিত বা ছেলের জন্য একটা বাবা দরকার? না দিদি, আমি এতটা এটা- বড় জীবন, বাবা মা তো সবসময় থাকবেন না। সেটা আমি ভেবেছি দিদি, কিন্তু আমি কখনো করব না। তার কারণ হচ্ছে যে নিজের
হয় সে নিজেরই হয়। আমাকে দেখে হয়তো কেউ বললো যে না ঠিক আছে তোমাকে আমার খুব পছন্দ, কিন্তু পরে যে বাচ্চাটার ওপরে কোনো টর্চার করবে না তার কি মানে আছে? তো সেই জন্য আমি এটা আর ভাবছি না। আমি আমার মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছি। কত বছর হয়ে গেল আলাদা আছো? আমরা 4 বছর আলাদা আছি। আচ্ছা, তো আমি ভেবেছিলাম যে হয়তো ও আবার ফিরে আসবে, বাচ্চাটার দিকে তাকিয়ে আমিও ভেবেছিলাম না ফিরে যাওয়ার পর দেখলাম যে না, ও আর আসবে না। তো সেই জন্য আমি ভাবলাম না, ও ওর মতো থাক, আমি আমার মতো থাকি, বাচ্চাটাকে মানুষ করি। ছেলে এসছে আজকে? হ্যাঁ, দিদি ওই? চলে এসছে, ওইখানে বসছে। আচ্ছা, ছেলেকে ঠিক করে মানুষ করতে হবে। হ্যাঁ দিদি। এখন তো ছেলে ছোট, এখন এইসব কথা ওকে বলবে না, যখন বড় হবে ওকে ভালো করে বোঝাবে যে তুমি ওর জন্য কি কি করেছো। হ্যাঁ দিদি, ওকে বোঝাবো। আর তুমি যেহেতু আলাদা হয়ে গেছো এবং তুমি ভেবেই নিয়েছো যে তুমি আর বিয়ে করবে না, না। বলছি পথটা কিন্তু অনেকটা লম্বা জীবনের। হ্যাঁ দিদি। বাবা মার ছত্রছায়ায় আছো এখন, কিন্তু কিছুদিন পরে বাবা মা থাকবে না। হ্যাঁ দিদি, তাই আমি নিজের খুঁটিটা খুব ভালো করে শক্ত করতে হবে। হ্যাঁ দিদি। আরও যাতে রোজগার করতে পারো, আরও যাতে ছেলেকে ভালো করে মানুষ করতে পারো, নিজে ভালো করে থাকতে পারো, হ্যাঁ দিদি, ফ্যামিলির পাশে দাঁড়াতে পারো। বাবা মাকেও তো দেখতে হবে, বাবা মারও তো বয়স হচ্ছে। ঠিক আছে দিদি। ওকে, অল দ্য বেস্ট কস্তুরী। স্টার্ট কস্তুরী, গো। দু তিনটে করে নাও কস্তুরী, টাইম লেগে যাবে। ওকে, দেখবো এবার কস্তুরীর টাইম। 1 মিনিট 50 সেকেন্ড। তোমার জন্য রয়েছে ভিভিল বডি ওয়াশ। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কস্তুরী 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সোমা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে নমিতা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শিল্পী 5 পয়েন্টস। কস্তুরীর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার যত্ন থাকুক সবকিছু। সোমার পছন্দ বেতের সোফা, নমিতার পছন্দ রাইস কুকার, শিল্পীর পছন্দ জুসার মিক্সার গ্রাইন্ডার। এই রাউন্ডে হাই স্কোরার কস্তুরী। কস্তুরীর জন্য গিফট আছে, এসো কস্তুরী। সফেদ ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাঙ্কার কস্তুরী। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। কস্তুরী, তোমার জন্য রয়েছে এবার বোনাস গেম, আর সেই বোনাস গেমে তোমার গিফট হচ্ছে 190 লিটারের ফ্রিজ। তোমার জন্য কি খেলা আসছে দেখো কস্তুরী। দেখো পিছনে 20 সেকেন্ড এসে গেছে, ব্যাকওয়ার্ড কাউন্টিং হবে। তোমাকে এই প্রত্যেকটা বোতলের ঢাকনা কালারে কালারে ম্যাচ করে লাগাতে হবে। লালিটা লালে, বেগুনিটা বেগুনিতে। মোট 10টা বটলে কভার লাগাতে হবে। স্টার্ট, গো। উল্টো পাল্টা লাগালে হবে না, শুধু লাগিয়ে দিলে হবে না, বন্ধ করতে হবে। কামান, ফাস্ট 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 ফাস্ট। চলো চলো, কস্তুরী কাটায় কাটায় খেলা শেষ করেছে, তাই কস্তুরীর জন্য ডাবল ডোর রেফ্রিজারেটর। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট রাঘব দা এবং সঙ্গে বাপ্পা। প্রথম গান, প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বাণীর তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো শব্দ টিভি স্ক্রিনে আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে বাংলা গানের লাইন। বলো শিল্পী। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। 5 points।
থেকে হেয়ার ড্রায়ার। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক বেঁধেছি। পথ হারাবো বলেই এবার। দ্বিতীয় গান, দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। प्यार मांगा है तुम्हीं से, ना इनकार करो, पास बैठो जरा आज तो इकरार करो, मुझे प्यार करो। प्यार मांगा है तुम्हीं से, ना इनकार करो। গানের কথা অনুযায়ী ভালোবাসাকে কোন শব্দ দিয়ে বোঝানো হয়েছে? বলো নমিতা। পেয়ার। প্যার। ঠিক আছে, Correct. 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে সে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে ইমিডিয়েটলি বাজার প্রেস করে গান গাইতে হবে। আমি এই ক্ষেত্রে শুধু বলোটা বলবো না। সোমা, समझो ना कुछ तो समझो ना। প্রথমত এটা গানের শুরু নয়, আর দ্বিতীয়ত এতক্ষণ সময়ও দেওয়া যাবে না। -5 সময়। দিয়ে তুমি একটা গান শুনিয়ে দাও। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। এবার 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ওটিজি। স্ক্রিনে আসছে প্রশ্ন, ছবিটা দেখে কোন গানের কথা মনে পড়ছে? বলো নমিতা। বৃষ্টি ঝড়ে মন। বৃষ্টি ঝড়ে বৃষ্টি, তারপরটা তো বলতে হবে। উত্তার করে, ভুলে যাচ্ছে ওইটুকু। টাইম আপ। ভেরি সরি নমিতা, -5। দাদা তুমি একটা গান শুনিয়ে দাও, তোমার Okay. যেটা মনে পড়ছে এই ছবিটা Okay. দেখে। এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এবার যাব শেষ গান, শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মোরার সেট। जब दीप जले आना, जब शाम ढले आना, जब दीप जले आना, जब शाम ढले आना। संकेत मिलन का भूल ना जाना, मेरा प्यार ना विसराना। जब दीप जले आना, जब शाम ढले आना। দিনের একটি বিশেষ সময়কে जब दीप গানের কথা অনুযায়ী বোঝানো হয়েছে, সে সময়টি কি? বলো। शाम। শাম। Correct, correct answer. 5 পয়েন্টস। সঙ্গে মোরার সেট। जब दीप जले आना। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার তো কত দূর। আর এই রাউন্ডে আপনাদের সকলের জন্য রয়েছে একটি দারুণ চমক, দেখে নেব সেই চমকটি কি। কিছু চেনা মুখ আর অচেনা সুখ প্রতিদিন স্বপ্ন দেখায়,
এনেছি দেখো। হ্যাঁ তাই তো দেখছি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছেন সাথীলেখা দি? ভালো। এসো এখানে দাঁড়াও। এসো আগে তুমি এখানে এসে দাঁড়াও। বৃষ্টি কেন চোখের পাতায়। আজকের আমার স্পেশাল গেস্ট একজন নয় দুজন, সাথীলেখা দি এবং ইন্দ্রাণী হালদার। তারা দুজনেই আজকে এখানে এসেছেন একটি স্পেশাল কারণে, এবং সেটা কি কারণ সেটা দুজনের মুখ থেকেই আমরা শুনবো। ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজো অব্দি ঠান্ডাটা থাকে, তারপর তো গরম অলরেডি পড়ে যাচ্ছে। তো এই গরমটাকে আহ্বান জানানোর জন্য আর ঠান্ডাকে বিদায় জানানোর জন্য 22 ফেব্রুয়ারি কলকাতায় বরফ। তো একটু ঠান্ডা ফিল করো তোমরা। আর দিদি নাম্বার 1 মঞ্চটা হচ্ছে সব থেকে ভালো মানুষের কাছে পৌঁছানো, কারণ এটা একদম একটা শাশুড়ি বউয়ের গল্প। আচ্ছা, এই শাশুড়ি বউয়ের জীবনে কখনো এনে দেয় আনন্দ, কখনো এনে দেয় দুঃখ, কখনো হাসায়, কখনো কাঁদায়। আরো একবার সবাইকে মনে করিয়ে দিই, আগামীকাল অর্থাৎ 22শে ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সুদীপ চক্রবর্তী পরিচালিত বরফ। আপনারা নিশ্চয়ই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। মাউন্ট ত্রিশূল, মাউন্ট কামেত সব কভার করে ফেলেছি, বাট এভারেস্ট ইজ এভারেস্ট। এভারেস্ট থেকে নামার সময় আপনার ছেলে শুভম বিশ্বাস নিখোঁজ। মিথ্যে 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 মিথ্যে। তুমি এভারেস্ট থেকে আমার জন্য কি আনবে? এভারেস্টে আর কিছু পাওয়া যায় নাকি? চারিদিকে শুধু বরফ। প্রত্যেকটা কথায় আপনার ছেলের কথা তোলে কেন বলুন? অঘটনের স্মৃতি সব ঝাপসা হতে শুরু করেছে। কিছু চেনা মুখ আর অচেনা সুখ। আমার দুজন ভীষণ প্রিয় অভিনেত্রী আজকে আমার মঞ্চে রয়েছেন, আমাদের এই খেলাতে সাহায্যও করবেন। এক একটা টপিকের ওপরে তোমরা অভিনয় করবে, তোমাদেরকে বুঝতে হবে সেটা ওরা কি অভিনয় করে দেখাচ্ছে। বাজার রাউন্ড, আমরা ফার্স্ট টপিকে যাব। একটি খাবার জিনিস। বলো শিল্পী। মটরশুটির কচুরি। কি দেখে বুঝলে? ওই যে মটরশুটি ছাড়ালো, দু একটা খেয়ে ফেললো। আমি একটু খারাপ করে কেন দেখালাম না রে? না, এটা মটরশুটি ছাড়াতে গেলে আমরাও দু একটা মুখে দিয়ে দিই। ওকে, এবার সেকেন্ড টপিক। কি দেখাচ্ছে তোমাদেরকে বলতে হবে, কোনো ক্লু নেই। বলো। কস্তুরি। কলা বউ। কিসে বুঝলে? কলা ছাড়ানো দেখে? কলা ছাড়া বউ দেখে। এইবার যাচ্ছি 3 নম্বর টপিক। একটি প্রচলিত কথা। বলো শিল্পী। নাচতে না জানলে উঠুন বাঁকা। 5 পয়েন্টস। কিসে বুঝলে? দিদির নাচ দেখে না, দিদির টাকা দেখে। দিদি নাচতে গিয়ে পড়ে গেল আর উঠুন বাঁকা হয়ে গেল, দুটোই। 4 নম্বর টপিক। কি দেখাচ্ছে দেখো।
আখের রস। এবার যাচ্ছে শেষ টপিক, লাস্ট টপিক। কি দেখাচ্ছে দেখো। একটি পতঙ্গের নাম বলো শিল্পী। প্রজাপতি। একদম 5 পয়েন্টস। পাঁচটা টপিক শেষ, আমাদের এই রাউন্ডের খেলাও শেষ। ছবির জন্য আরো একবার শুভেচ্ছা তোমাদের দুজনকেই। থ্যাংক ইউ এখানে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। একদম মনে রাখবেন 22শে ফেব্রুয়ারি আগামীকাল রিলিজ হতে চলেছে সুদীপ চক্রবর্তী পরিচালিত বরফ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, খুব ভালো থেকো। সবাই ভালো তো শুধু এই দোটানায় বরফ গলা বাস্তবতা এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হচ্ছে শিল্পী 15 পয়েন্টস। ডিনার সেট। ওকে, রেড কাউ ডেয়ারি তরফ থেকে ডিনার সেট, ঘি এবং গোলাপ জামুন রসগোল্লা। রেড কাউ ডেয়ারি, টেস্টি অ্যান্ড হেলদি। সেকেন্ড পজিশনে আছে দুজন, সোমা এবং কস্তুরী, দুজনেই 5 পয়েন্টস। ওকে, সোমার পছন্দ ইলেকট্রিক কেটল এবং কস্তুরীর পছন্দ মিষ্টি কথার তরফ থেকে টি সেট এবং কুকিজ অ্যান্ড কেকস। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী জুয়েলারি, স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন সাফে ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার, জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন ভিভেল বডি ওয়াশ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। যার সই দাম একটা অক্ষর যোগ হবে 3টে শব্দের সাথে, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো শিল্পী। বাজার, সবাই, বাদাম। 20 পয়েন্টস। সঙ্গে ভিভেল বডি ওয়াশের তরফ থেকে 1 বছরের জন্য ভিভেল বডি ওয়াশ। এইবার দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। কর্তা লেখা আছে, কাণ্ড লেখা রয়েছে, মধ্যখানে যে ছবিটা সেখান থেকে শব্দ তোমাদের বার করতে হবে, কিন্তু যে প্রশ্নবোধক চিহ্নটা সেখানে একটা কমন ওয়ার্ড বসবে, যেটা কিনা নিচের 3টে শব্দের আগে বসলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো সোমা। কর্ম, কর্মকর্তা, কর্মফল, কর্মকাণ্ড। 20 পয়েন্টস। সঙ্গে বারবিকিউ গ্রিল। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। পাল্লা আর ওজনে আছেন তিনি বেশ, বাক্যের পরে এলে তবেই না শেষ। এবার বলো কস্তুরী। দাড়ি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। পাশাপাশি ক্লু, চাঁদ যখন আসে বর্ণমালার শেষে। ওপর নিচের ক্লু, জ্বলছে আলো বাজছে গান, সেজে গুজে খেতে যান। এবার বলো কস্তুরী। চন্দ্রবিন্দু বিয়ে বাড়ি। 20 পয়েন্টস। সঙ্গে গার্মেন্টস
স্টিমার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। এই মুহূর্তে শিল্পী স্কোর 45, সোমা স্কোর 40, কস্তুরী স্কোর 65। 30 পয়েন্ট পাবে যদি পারো, ভুল হবে মাইনাস হবে 20 পয়েন্ট। যদি দ্বিতীয় সুযোগে খেলো তাহলে +20, ভুল হলে -10। 3 জনের সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হওয়ার। সোমা 30 পয়েন্টসে খেলতে হবে, 20 পয়েন্টসে নয়। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করো। বয়স শূন্য রয়, হর্ষই দেওয়া আছে। এবার বলো সোমা। তরি তরকারি। সোমা বলছে তরি তরকারি। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখি সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সোমা রায়পাল with 70 পয়েন্টস। সোমা, তোমার জন্য রয়েছে এবার ভিভিল বডি ওয়াশ প্রেজেন্টস জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম। আমি তোমাকে পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। সোমা স্টার্ট। চালতা, চিরুনি, আলতা, বিনুনি, জননী। জননী, বেনুনি, চিরুনি, আলতা, চালতা। চালতা, চিরুনি, আলতা, বিনুনি, জননী। জননী বিনুনি ঠিক ছিল, তারপরটা গুলিয়ে গেছে। জননী বিনুনি পরে আলতা, তারপরে চিরুনি, তারপরে চালতা। তোমার মেমেন্টো। উইনারের ট্রফি সোমা। দিদি নাম্বার 1-এর ব্যাচ, দিদি নাম্বার 1-এর স্যাশ, জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। ভিভিল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার। সাফাই ডিটারজেন্ট পাউডারের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক তোমার সোনা। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। আশা করি আমাদের পর্ব আপনাদের ভালো লেগেছে। সবাইকে নমস্কার জানাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল। এরপরে দেখবেন জয়ী।